দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদীগুলো প্রকাশিত বিশেষ খবরটি হলো মথা বিজেপির ফ্রেন্ডলি ম্যাচ। একের পর এক রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে খুমুলুং, জিরানিয়া, টাকারজলা, বেলবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার তীব্রামতার 24 ঘন্টা খুমুলুং বন্ধের মাঝেও দফায় দফায় হুজ্জুতি হয়েছে খুমুলুঙ্গে। বিভিন্ন এলাকায় তীব্রামতার দলীয় কার্যালয়ে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। এদিন খুমুলুং মোটর স্ট্যান্ডে দুটি বাইকে ব্যাপক ভাঙচুর চালিয়ে সেই বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ, টিএসআর এবং সিআরপিএফে 6 লাভ করে রাখার পরেও পরিচিত চেহারার খুমুলুং 12 ঘন্টার বন্ধের মধ্যেই যেন ভিন্ন চেহারা নিয়ে দাঁড়িয়েছে। মতার তরফে রাধাপুর থানায় বাইক ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বেলবাড়ির ঘটনায় জিরানিয়া থানার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা নিয়েছে, কারণ বেলবাড়িতে যে সভাকে ঘিরে হাঙ্গামার সূত্রপাত হয়েছে, ওই সভায় পুলিশের কোনো অনুমতি না নেওয়ায় উদ্যোক্তাদের বিরুদ্ধেও মামলা নিয়েছেন পুলিশ। এদিকে বাইক, গাড়ি ভাঙচুর সহ দলীয় কার্যালয় সহ বাইকে আগুন দেওয়ার ঘটনায় এদিন খুমুলুং, বেলবাড়ি, জম্পুইজলা, টাকারজলার বিস্তীর্ণ এলাকার তীব্রামতার 12 ঘন্টার বন্ধে জনজীবন স্তব্ধ হয়ে যায়। জন্মেজয়নগর পেকুয়ার জেলার এমডিসি গণেশ দেববর্মার ডাকেই এই দিনকার বন্ধ পালিত হয়েছে। তার অভিযোগ, বেলবাড়ির যে সভাকে ঘিরে এই উত্তেজনা, সেই সভায় তীব্রামতার কোনো ভূমিকাই ছিল না। সেখানে হাঙ্গামার সঙ্গে তীব্রামতা যুক্ত নয়। বিজেপির দুই নেতার কলহে হামলা পাল্টা হামলা হলেও নিজেদের ক্ষত ঢাকতে দোষ চাপানো হয়েছে তীব্রামতার ঘাড়ে, এবং পরবর্তী সময়ে হামলার ঘটনাও ঘটে মথা কর্মীদের উপরে, যা সম্পূর্ণভাবে অনভিপ্রেত। এমনকি তীব্রামতার দলীয় কার্যালয়েও আগুন দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিনা প্ররোচনায় মথার উপরে এই আক্রমণ তারা মেনে নেবেন না বলেও হুমকি দিয়েছেন গণেশবাবু। তার বক্তব্য, রাজ্য সরকার এই হামলার বিষয়ে পুলিশ তদন্ত করেই প্রমাণিত হয়ে যাবে এই ঘটনার সঙ্গে মথার কোনো যোগ নেই। প্রতিবাদী কলম আগেই অন্তর্তদন্তে জানিয়েছিল বেলবাড়ির ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন টাকারজলার প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা এবং বিজেপির বর্তমান মণ্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মার গোষ্ঠী। দুই নেতার মধ্যে নানা ইস্যুতেই তীব্র মতবিরোধ হওয়ায় এদিন বেলবাড়িতে দুই গ্রুপের সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। তবে নির্মল দেববর্মার নেতৃত্বে টাকারজলায় নিগো বাণিজ্য শুরু হয়েছে এবং এতে আইপিএফটির কতিপয় উচ্ছৃঙ্খল যুবককেও সামিল করা হয়েছে বলে খবর। মূলত এরাই বর্তমান মণ্ডল সভাপতির আয়োজিত সভায় হাঙ্গামা চালিয়েছে বলে খবর, যা শেষ পর্যন্ত তীব্রামতার উপরে চলে গিয়েছে এবং বর্তমানে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিজেপি বনাম তীব্রামতার সংঘর্ষ শুরু হয়েছে। বুধবার রাতেই খুমুলুং এলাকা সফর করেছেন ডিআইজি মনচাক ইপার। এদিন তীব্রামতার বন্ধের মাঝেও বিভিন্ন জায়গাতেই হাঙ্গামা হয়েছে। লোকসভা নির্বাচনের আগে এমন হাঙ্গামাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে পাহাড়। সোজা সাপটা সেম সাইড। বিনা পুঁজিতে বিনা পরিশ্রমে যদি চোখ রাঙিয়ে হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা পকেটে আসে, তাহলে এই ধরনের সহজলভ্য ব্যবসায় ভাগ কেনা পেতে চায়। আর এই সহজলভ্য ব্যবসার টাকার ভাগে যখন টান পড়ে বা অন্য কেউ ভাগ বসাতে আসে, তখন তো সংঘর্ষ অনিবার্য। রাজ্যে নাকি এইসব ধরনের ঘটনা বা সংঘর্ষ দিন দিন বাড়ছেই। রাজ্যে বিরোধী শূন্য অভিযান করতে গিয়ে দলের সুবিধাভোগী অংশের সংখ্যা যত বাড়ানো হচ্ছে, তত বেশি করে গোষ্ঠী সংঘর্ষের তালিকা লম্বা হচ্ছে। জমির দালালি, বিরোধীদের উপর জিজিয়া কর, নেশা কারবারিদের কাছ থেকে হত্যা, নিগো বাণিজ্য এখন দেদার কামাই। আর এই দেদার কামাই বাণিজ্যেই নাকি দলের অন্দরে নানা উপদল বা নানা গোষ্ঠী তৈরি করে দিচ্ছে। দেখা যাচ্ছে ভাগের টাকায় ভাগ বসাতে গিয়ে শুরু হয়েছে গোষ্ঠী সংঘর্ষ। কেউ বাড়ি বিক্রি করবেন বা জমি বিক্রি করবেন, বা কেউ বাড়ি কিনবেন বা জমি, এর জন্য প্রণামী ঠিক করে দেবে স্থানীয় ক্লাবের মাফিয়া বাহিনী বা রাজনৈতিক মাফিয়া কর্তারা। দেখা গিয়েছে একই ঘটনায় নজর কয়েকজনের, ফলে নিজেদের মধ্যেই ভাগ নিয়ে শুরু সংঘর্ষ। পুলিশ সব জানে কিন্তু ব্যবস্থা নেয় না, কেননা তাদেরও তো এই ধরনের কামাই বাণিজ্য চলে। দলের ভেতরেও রয়েছে গোষ্ঠীবাজি, ফলে দলও দেখে না দেখার ভান করে। এতে করে দিন দিন দলে সেম সাইডে বাড়ছে। যত লম্বা দলের রাজত্ব হবে, তত বেশি এইসব ঘটনা ঘটবে।
বঙ্গে তো সেম সাইডে খুনের ঘটনাও সামনে আসছে। এই রাজ্যেও কিন্তু এর আশঙ্কা তৈরি হচ্ছে। আবেগের পতাকা পেলেন না সুরজিৎ। আবেগ বনাম রাজনীতি, এই ক্ষেত্রে আবেগ হারল, জিতল রাজনীতির কুরচাল। বৃহস্পতিবার মধ্য দুপুরের পর রাজ্য বিধানসভা রচিত হল রাজনীতির আরেক রকম ফের। বিধায়ক সুরজিৎ দত্তের নিতর দেহ এদিন বিমানবন্দর থেকে প্রথমে নিয়ে আসা হয় রাজ্য বিধানসভার অলিন্দে। সেখানেই গোপনে রচিত হয় আবেগ বনাম রাজনীতির এক নকশি খাতা। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত যতটা জনপ্রিয় তার সিংহভাগ কারণ সরাসরি কথা বলা এবং আবেগকে প্রাধান্য দিয়ে চলা। অনেকটা সেই সূত্র ধরেই হয়তো এদিন বিধানসভা চত্বরে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে অনুরোধ করেছিলেন। সুদীপবাবু এদিন রতনবাবুকে অনুরোধ করে বলেন, কংগ্রেস দলের হাজার লাখো কর্মীদের আবেগ জড়িয়ে আছে সুরজিৎ দত্ত নামটির সঙ্গে। দীর্ঘ বহু দশক কংগ্রেস দলের হয়ে বিধায়ক এবং রাজনীতি করেছেন প্রয়াত সুরজিৎ দত্ত। মূলত সেই কারণেই হয়তো সুদীপবাবু এদিন রতনলাল নাথকে অনুরোধ করেছিলেন যাতে সববাহী যাত্রীটি কংগ্রেস ভবনের সামনে পর্যন্ত নেওয়া হয়। প্রকাশ্যে এই প্রস্তাবটি শুনে রতনবাবু সঙ্গে সঙ্গে জানিয়ে দেন তিনি দলের অভ্যন্তরে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। দল ইতিউতি রাজি থাকলেও সুরজিৎবাবুর পরিবার রাজি নন। এই শুনে আর কথা এগোননি সুদীপবাবু। এদিন বিধানসভার ভেতরে প্রয়াত বিধায়ককে শ্রদ্ধা জানানোর সময়টিতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের এই বিষয়টি নিয়ে কথোপকথন অনেকের কানেই এসেছে। তারা দুজন প্রকাশ্যে দাঁড়িয়েই বিষয়টি নিয়ে কথা বলছিলেন। তবে এই ঘটনাটি নিয়ে খোঁজখবর করতে গিয়ে জানা গিয়েছে শাসক দল বিজেপি এবং সুরজিৎ বাবুর পরিবার সুদীপবাবুদের প্রস্তাবে রাজি হলেও এতে বাদ সাধেন বর্তমান মেয়র দীপক মজুমদার এবং সুরজিৎ বাবুর পারিবারিক সদস্য তথা কর্পোরেটর অভিষেক দত্ত। দুজনেই ওই এলাকায় এখন সমীকরণ করায় ব্যস্ত। ঠিক কী কারণে দুইজন ওই প্রস্তাবটিতে সায় দিতে পারেননি তা বোঝা মুশকিল। আদৌ ওই দুজন এই প্রসঙ্গে যুক্ত ছিলেন কিনা এই কথা হলফ করে বলা যাবে না। তবে এদিন বিধানসভা লড়ে যদি সুদীপবাবুর প্রস্তাব কোনোভাবে বর্তমান শাসক দল মেনে নিত, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে হয়তো নতুন এক সংজ্ঞা রচিত হতো। যাদব ইস্যুতে বিধানসভায় বিরোধীদের ভূমিকায় চর্চা। বিধানসভার অধিবেশন আগামী 5 জানুয়ারি শুরু হচ্ছে। এইবারের অধিবেশন নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অবশ্যই বিরোধীদের বক্তব্য অনুসারে বিধায়ক যাদবলাল নাথের ইস্যুটি চর্চার মধ্যে রয়েছে বলে বেশ কয়েকজন বিধায়ক মন্তব্য করেছেন। কারণ তার আগের অধিবেশনে এই নিয়ে তদন্তের নির্দেশ ছিল। কার্যত এই সংক্রান্ত তদন্তের বিষয়টি কোনো পর্যায়ে আছে তা অবশ্য পরিষ্কার হলো না। হয়তো এইবারের অধিবেশনে বিরোধী বিধায়করা প্রত্যাশিতভাবেই এই ইস্যু নিয়ে স্পষ্টীকরণ চাইবেন। হয়তো চলমান কয়েকটি ঘটনা নিয়ে বিরোধীরা সরব হতে পারেন। উল্লেখ্য, আগামী 5 জানুয়ারি থেকে ত্রয়োদশ বিধানসভার তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে, চলবে 11 জানুয়ারি পর্যন্ত। মাঝে শনি এবং রবিবার বন্ধ থাকবে, অর্থাৎ বিধানসভা চলবে 5 দিন। বৃহস্পতিবার বিজনেস অ্যাডভাইজারি মিটিং এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আপাতত 2টি বিল উত্থাপিত করা হবে, জানিয়েছেন পরিষদীয় সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ। 5 জানুয়ারি অধিবেশনের প্রথম দিনে শুরুতেই রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ভাষণ দেবেন। এছাড়া শীতকালীন অধিবেশনে 2টি বিল পেশ করবে ত্রিপুরা সরকার। ত্রিপুরা স্টেট রাইফেলস 4th সংশোধনী এবং ত্রিপুরা স্টেট ইন্ট্রোডাকশন গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স 7ম সংশোধনী বিল আনা হবে। রতনলাল নাথ জানিয়েছেন, অধিবেশনের প্রথম দিন রাজ্যপালের ভাষণ শেষে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হবে। সম্ভবত শোক প্রস্তাব শেষে ওই দিনের জন্য সভা মুলতবি করা হবে। তবে বিষয়টি সম্পূর্ণই অধ্যক্ষের এখতিয়ারভুক্ত। সব দলের বিধায়কদের কথা চিন্তা করেই 5 দিনের বিধানসভার অধিবেশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তার আগের অধিবেশনে নানা ইস্যুতে বিরোধীরা কথা বলতে গেলেও বাধা বা বিরোধীদের কথা বলার অধিকার খর্ব করা হয়েছে বলে অভিযোগ ছিল। এবার অবশ্য বিধায়ক সুদীপ রায় বর্মনের ভূমিকা কী থাকবে সেই দিকেও তাকিয়ে আছেন সংশ্লিষ্ট মহল। বেসরকারীকরণের প্রতিবাদ। ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন এবং ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির তরফে গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে ডম্বুর জলাশয়ে বেসরকারীকরণের তত্ত্ব তুলে ধরে প্রতিবাদ জানানো হয়েছে। গন্ডাছড়া সুপারিনটেন্ডেন্ট অফ
ফিশারি অফিসারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুদন দাস, মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক মনীন্দ্র দাস, বিধায়ক নয়ন দাস সহ অন্যান্যরা। নেতৃত্ব জানিয়েছেন ডম্বুরু জলাশয়কে বেসরকারীকরণ করা হচ্ছে, এর প্রতিবাদ জানানো হয়।